আসসালামু আলাইকুম। পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মেথডস অফ প্রকিউরমেন্ট ফর গুডস অ্যান্ড ওয়ার্কস অর্থাৎ গুডস এবং ওয়ার্কস ক্রয়ের ক্ষেত্রে যে সকল মেথড ব্যবহার করা হয় এই মেথডগুলো সম্পর্কে সম্যক ধারণা নিব। তো আমরা সবার প্রথমে জেনে নিব গুডস এবং ওয়ার্কস ক্রয়ের ক্ষেত্রে কোন কোন মেথড ব্যবহার করা হয়। সবার প্রথমে যেটার নাম আসবে সেটা হচ্ছে ওপেন টেন্ডার মেথড, যেটাকে সংক্ষেপে ওটিএম বলা হয়। এরপর রয়েছে রিকোয়েস্ট ফর কোটেশন বা আরএফকিউ যেটাকে বলা হয়। এরপর রয়েছে লিমিটেড টেন্ডারিং মেথড এলটিএম যেটাকে বলা হয় সংক্ষেপে। এরপর রয়েছে ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড বা ডিপিএম বলা হয়, যেটা সরাসরি ক্রয়। এরপর রয়েছে টু স্টেজ টেন্ডারিং মেথড বা টিএসটিএম সংক্ষেপে যেটাকে বলা হয়। এরপর রয়েছে ওয়ান স্টেজ টু এনভেলপ মেথড বা ওএসটিইএম বলা হয় যেটাকে সংক্ষেপে। এবং এই 2025 সালের বিধিতে নতুন আরেকটি মেথড যুক্ত হয়েছে, তার নাম হচ্ছে রিভার্স অকশন মেথড। তো এই মেথডগুলো সম্পর্কে কিন্তু আমরা ধারণা নেব এক এক করে। তো সেই স্টেজে যাওয়ার আগে আমরা আপনাকে পাবলিক প্রকিউরমেন্টের যে স্টেপসগুলা এটা সম্পর্কে একটু বলতে চাই, যে আসলে কোন ধাপের পরে কোন ধাপ আসে। তো সবার প্রথমে আপনাদেরকে গত ক্লাসে বলেছি প্রকিউরমেন্ট প্ল্যানিং এটা আসবে। প্রকিউরমেন্ট প্ল্যানিং যখন হয়ে যাবে তারপরে আসবে হচ্ছে টেন্ডার আর প্রপোজাল ডকুমেন্ট প্রিপারেশন অর্থাৎ পিই। তখন এই ডকুমেন্ট প্রিপারেশন বা টেন্ডার ডকুমেন্ট প্রিপেয়ার করবে, মানে তার কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, কারা কারা এই কাজটা করতে পারবে, এই টাইপের কাগজ যেটা আর কি। এরপরে টেন্ডার আর প্রপোজাল প্রিপারেশন অ্যান্ড সাবমিশন। তাহলে টেন্ডার তৈরি করবে যারা আর কি মূলত কাজটা করতে চায়, তারা টেন্ডার তৈরি করবে এবং সেটা সাবমিট করবে। সাবমিট করার পরে কী হবে, টেন্ডার আর প্রপোজাল ওপেনিং, সেগুলোকে ওপেন করা হবে, খোলা হবে, যে কে কী দর দিয়েছে এটা দেখা হবে এবং প্রত্যেকের কাগজপত্রগুলো চেক করা হবে। এরপরে টেন্ডার আর প্রপোজাল ইভ্যালুয়েশন, অর্থাৎ তারা যে টেন্ডার দিয়েছে ওইটাকে ইভ্যালুয়েট বা মূল্যায়ন করা হবে। মূল্যায়ন কমিটি এই কাজ করবে এবং অ্যাপ্রুভালও করা হবে। যে আর কি অত্যাধিক মানে আপনার কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাকে নমিনেশন দিয়ে এই ইভ্যালুয়েশন কমিটি তাদের মতামত দিবে এবং সেটা অ্যাপ্রুভাল করা হবে এবং সবার শেষে আপনার সেই ব্যক্তি বা সেই টেন্ডারারের সাথে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড আর সাইনিং, অর্থাৎ সাইনিং হবে, কন্ট্রাক্ট সাইনিং করতে হবে। আর সবার শেষে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার একটা প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা ম্যানেজমেন্ট করা লাগে এবং সেটার কিন্তু প্রশাসন মানে বেশ কিছুদিন সেগুলো দেখভাল করতে হয়। এটাকেই মূলত বলা হয়েছে কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এই হচ্ছে স্টেপগুলা। আমরা এর পরবর্তীতে স্টেপগুলো আরও সুন্দরভাবে ব্যাখ্যা করব। তো এরপরে আমরা মেথডগুলার প্রথম মেথডটা সম্পর্কে একটা ধারণা দিব। সবার প্রথমে রয়েছে ওপেন টেন্ডারিং মেথড বা ওটিএম যেটাকে বলা হয়। ওটিএমটা কি? ওটিএমটা হচ্ছে এলিজিবল টেন্ডারার আর ইনভাইটেড থ্রু পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে ওটিএমের ক্ষেত্রে হচ্ছে পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করা হবে, অর্থাৎ পত্রিকাতে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ একটা ইংলিশ এবং একটা বাংলা পত্রিকায়। এই পত্রিকায় আপনার টেন্ডার আহ্বান করা হবে, অর্থাৎ কারা আগ্রহী মানে তাদের আহ্বান করা হবে। অ্যালোয়িং দ্য মিনিমাম টাইম ফর সাবমিশন, এবং সেখানে একটা টেন্ডার সাবমিট করার জন্য একটা মিনিমাম টাইম দেয়া থাকবে। তারপর রয়েছে ওটিএম উইথ প্রি কোয়ালিফিকেশন পারমিসিবল ফর প্রকিউরমেন্ট সাবজেক্ট টু সার্টেন থ্রেশহোল্ড। আর রয়েছে থ্রেশহোল্ড ভ্যালু অ্যান্ড অর সার্কামস্টেন্স লেড টু অ্যাপ্লাই আদার প্রকিউরমেন্ট মেথড। তাহলে এখানে এই থ্রেশহোল্ড একটা ভ্যালু থাকতে পারে
এই থ্রেশহোল্ড ভ্যালুটা কিন্তু নির্ধারণ করবে যে এটা কি অন্য মেথডে যাবে নাকি ওটিএমে আমি করব। এটা পরবর্তীতে আমরা যখন এই ওটিএম সম্পর্কে পুরা একটা আলাদা ক্লাস নিব তখন আমরা এটা বিস্তারিত বলবো, ওই ক্লাসটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। এরপর রয়েছে লিমিটেড টেন্ডারিং মেথড বা যেটাকে বলা হয় এলটিএম। এটা অনেক সময় নো থ্রেশহোল্ড, মানে কোনো থ্রেশহোল্ডই থাকে না, অর্থাৎ সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এই পদ্ধতিতে ক্রয় করা যাবে এটা সম্পর্কে কিন্তু কোনো কিছু থাকে না। আমাদের যখন করোনাকালীন আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ওষুধ পণ্য ক্রয় করেছি তখন কিন্তু এই এলটিএম মেথডের মাধ্যমেই করেছি। হ্যাঁ, সেখানে কিন্তু কোনো এই থ্রেশহোল্ড ছিল না। আর অধিকাংশ ক্ষেত্রে তো থ্রেশহোল্ড থাকে, তো এটা কিন্তু এই এলটিএমের মাধ্যমে হয়েছে। তাহলে এই যে আপনার কোন কোন ক্ষেত্রে এই নো থ্রেশহোল্ড বা এলটিএম ব্যবহার করা হয় দেখেন, গুডস অ্যান্ড ওয়ার্কস অফ দেয়ার স্পেশালাইজড নেচার, মানে যেগুলো গুডস এবং ওয়ার্কস স্পেশালাইজড নেচার মানে স্পেশাল, এগুলো সাধারণত সচরাচর পাওয়া যায় না। যেমন মনে করেন এয়ারক্রাফট, মানে বিমান বা হেলিকপ্টার ক্রয় করবেন, তাহলে এটা কি সচরাচর আমাদের দেশে আমরা পাবো না, বা সারা পৃথিবীর সকল দেশও কিন্তু এই হেলিকপ্টার, এয়ারক্রাফট এগুলো কিন্তু তারা তৈরি করে না, কিছু কিছু জায়গায় তৈরি করে। এই জন্য এই এলটিএম ব্যবহার করতে হয় এখানে, অর্থাৎ লিমিটেড টেন্ডার, অর্থাৎ যেখানে টেন্ডারাররা লিমিটেড সংখ্যায় থাকবে। হ্যাঁ, এই প্রক্রিয়া সেখানে ব্যবহার করতে হবে। বা লোকোমোটিভস বা স্পেশালাইজড মেডিকেল ইকুইপমেন্ট, এই যে স্পেশালাইজড মেডিকেল ইকুইপমেন্ট, অর্থাৎ এই করোনাকালীন আমরা এই জন্য এই পদ্ধতিটা ব্যবহার করেছিলাম। টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট, সাইলোস, পোর্টস আর হারবার্স। ওকে, তাহলে অ্যাভেলেবল অনলি ফ্রম এ লিমিটেড নাম্বার, এটাও কিন্তু একটা ক্রাইটেরিয়া। এইটা অ্যাভেলেবেল হচ্ছে একটা লিমিটেড মানুষের কাছে। তারপরে হচ্ছে কি অ্যান আর্জেন্ট নিড ফর প্রকিউরমেন্ট, যখন একটা আর্জেন্ট নিড হয়, খুব দ্রুততম সময়ের মধ্যে আমার কিন্তু যখন ক্রয় করা লাগে। অন্যান্য ক্রয়ের ক্ষেত্রে অর্থাৎ ওটিএমের ক্ষেত্রে কিন্তু আপনার টেন্ডার আহ্বান করতে হয়, কমিটি গঠন করতে হয়, কমিটি ওপেন করে, ইভ্যালুয়েশন করে, সেগুলো কিন্তু প্রচুর সময় প্রয়োজন হয়। কিন্তু যখন এত সময় পাওয়া যায় না তখন কিন্তু এই এলটিএমের মাধ্যমে এই ক্রয়গুলো করা হয়। আর কম্পিটিটিভ টেন্ডারিং ইমপ্র্যাকটিক্যাল, যেখানে কম্পিটিটিভ টেন্ডারিং হওয়ার সম্ভাবনাই নাই, সেই ক্ষেত্রে এলটিএম করা হয়। নাইদার ফরসিবল নর বিকাম অর ডিলে। হ্যাঁ, তারপর আছে কি পলিসি অফ স্ট্যান্ডার্ডাইজ কম্পিউটার্স, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, রিসার্চ ইকুইপমেন্ট, এই যে আপনার এই টাইপের যত ইকুইপমেন্ট রয়েছে এগুলোও কিন্তু এলটিএমের মাধ্যমে ক্রয় করা হয়। আচ্ছা, আর একটা রয়েছে, সেটা হচ্ছে লিমিটেড টেন্ডারিং উইথ থ্রেশহোল্ড, অর্থাৎ লিমিটেড টেন্ডার যখন একটা নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট টাকার ভিতরেও কিন্তু লিমিটেড টেন্ডার করা যাবে। সেটা কোনগুলা? সেটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম টাকা 50 লাখ অফ গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস অ্যান্ড স্ট্যান্ড অ্যালোন সার্ভিস। তাহলে এই যে কি সর্বোচ্চ 50 লাখ টাকা গুড এবং রিলেটেড সার্ভিস এরকম যদি আপনি ক্রয় করতে চান তাহলে কিন্তু এই এলটিএম ব্যবহার করে ক্রয় করতে পারবেন। ওকে, ম্যাক্সিমাম টাকা 5 crore ফর ওয়ার্কস অ্যান্ড ফিজিক্যাল সার্ভিস। তাহলে কি এই যে ফিজিক্যাল সার্ভিস সাথে থাকলে আপনি সেখানে 5 কোটি পর্যন্ত কিন্তু এই লিমিটেড টেন্ডারিং মেথডে ক্রয় করতে পারবেন। আর টেন্ডার প্র্যাকটিস exceeds the specified threshold, approval of contract from the next higher level. ওকে, আমরা এই শুধু এলটিএম নিয়েই একটা সম্পূর্ণ ক্লাস করব পরবর্তীতে। এই ক্লাসটা আপনারা ভালোভাবে করলে আশা করি আপনাদের সব ধরনের কনফিউশন দূর হয়ে যাবে। এরপরে যে প্রক্রিয়াটি রয়েছে সেটা হচ্ছে 2 স্টেজ টেন্ডারিং, অর্থাৎ এই টেন্ডারের ক্ষেত্রে 2টা স্টেজ থাকবে। ওকে, এটা এই জন্য বলা হচ্ছে 2 স্টেজ টেন্ডারিং। এখানে কি বলা হয়েছে? ট্রাঙ্কি কন্ট্রাক্টরস অর কন্ট্রাক্টর ফর লার্জ কমপ্লেক্স নেচার অফ প্লান্টস
supply, installation and commissioning of processing plants of ours or complex nature communication technology। তাহলে কোন ধরনের ক্ষেত্রে এই আপনার টু স্টেজ মানে টু স্টেজ ব্যবহার করা হবে, সেটা হচ্ছে যেখানে টেকনিক্যাল বিষয় থাকবে এবং ফাইন্যান্সিয়াল বিষয় থাকবে, দুইটা আলাদা আলাদা, সেক্ষেত্রে এই স্টেজটা ব্যবহার করা হয়। নট পসিবল কমপ্লিট টেকনিক্যাল স্পেসিফিকেশন ইন অ্যাডভান্স। তাহলে ইন অ্যাডভান্স পূর্বেই যেটা সম্ভব হয় না কমপ্লিট টেকনিক্যাল স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা দেওয়া বা ধারণা পাওয়া, সেক্ষেত্রে কিন্তু এইটা ব্যবহার করতে হয়। ল্যাক্স দ্য ক্যাপাবিলিটি টু প্রিপেয়ার স্পেসিফিকেশন, যেখানে এই স্পেসিফিকেশন প্রিপেয়ার করার ক্যাপাবিলিটির অভাব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি ব্যবহার করতে হয়। আর অল্টারনেটিভ টেকনোলজি অ্যাপ্রোচেস মে নট বি অ্যাভেলেবল উইদিন দ্য নলেজ অফ পিই। তাহলে অল্টারনেটিভ টেকনোলজি অ্যাপ্রোচেস যখন হচ্ছে অ্যাভেলেবেল হবে না, পিইর নলেজের যেটা আর কি বাইরে, সেটা হচ্ছে উনি তখন এই ধরনের পদ্ধতি ব্যবহার করবেন। এরপর রয়েছে ওয়ান স্টেজ টু এনভেলপ মেথড। এটা হচ্ছে কি অ্যাপ্লিকেবল ফর সেম কন্ট্রাক্ট অ্যাজ টু স্টেজ টেন্ডারিং মেথড। তাহলে কি এটা হচ্ছে একই রকম, মানে টু স্টেজ টেন্ডারিং মেথডের মতো, এটা সেম একই রকম, এটা সেম কন্ট্রাক্ট হবে। বাট ইন দিস কেস প্রকিউরিং এন্টিটি ইজ ক্যাপাবল অফ প্রিপেয়ারিং দ্য কমপ্লিট টেন্ডার ডকুমেন্ট। অর্থাৎ এই স্টেজে আপনার প্রকিউরিং এন্টিটি বা পিই উনি হচ্ছে কি করতে পারবে, এই টেন্ডার ডকুমেন্টটা সম্পূর্ণ তৈরি করতে পারবে। ওইটার ক্ষেত্রে কিন্তু যেহেতু তার নলেজ ছিল না, মানে টু স্টেজের ক্ষেত্রে তার নলেজ ছিল না বলে কিন্তু সে মানে আপনার টেন্ডার ডকুমেন্ট তৈরি করতে পারে না, কিন্তু এখানে কিন্তু সে টেন্ডার ডকুমেন্ট তৈরি করবে। ইনকর্পোরেটিং ফুল স্পেসিফিকেশন, যেখানে সে ফুল স্পেসিফিকেশন দিতে পারবে, বিল অফ কোয়ান্টিটিস, হ্যাঁ বিওকিউ দিবে, শিডিউল অফ রিকোয়ারমেন্টস অ্যান্ড ডিজাইন, শিডিউল অফ রিকোয়ারমেন্ট, তার কী পরিমাণ প্রয়োজন, ডিজাইন কেমন হবে, এগুলো কিন্তু পিই এখানে উল্লেখ করে দিতে পারবে। তো এটাই হচ্ছে মূল পার্থক্য। ওকে, এরপর রয়েছে আরএফকিউ, যেটা সম্পর্কে আপনারা সবাই জানেন। আরএফকিউ হচ্ছে রিকোয়েস্ট ফর কোটেশন। এটা হচ্ছে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মানে আপনার ভাউচার নিয়ে সেই ভাউচারের মাধ্যমে তার যাচাই করে ক্রয় করা হয়। এটা সবচেয়ে ছোটোখাটো ক্রয়ের ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। এখানে দেখেন রেভিনিউয়ের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম হ্যাঁ গুডসের ক্ষেত্রে হচ্ছে আপনার 5 লাখ টাকা ইস কেস, অ্যানুয়াল অ্যাগ্রিগেট টাকা 30 লাখ। মানে রেভিনিউয়ের ক্ষেত্রে মানে 5 লাখ করে আপনার বছরে মোট 30 লাখ টাকার আপনারা গুডস ক্রয় করতে পারবেন। আর ওয়ার্কসের ক্ষেত্রে হচ্ছে 10 লাখ করে আপনার প্রত্যেকবারে আপনারা সারা বছরে মোট 60 লাখ টাকার ওয়ার্কস ক্রয় করতে পারবেন। আর ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে আপনার গুডসের ক্ষেত্রে হচ্ছে 8 লাখ টাকা করে, মোট 60 লাখ টাকা পর্যন্ত আপনারা গুডস ক্রয় করতে পারবেন। আর ওয়ার্কসের ক্ষেত্রে হচ্ছে 15 লাখ করে, মোট 100 লাখ টাকা বা 1 কোটি টাকা পর্যন্ত আপনারা এই ওয়ার্কস ক্রয় করতে পারবেন। তো এই হচ্ছে থ্রেশহোল্ড। এরপর রয়েছে রিকোয়েস্ট ফর কোটেশনের ক্ষেত্রেও কিছু আপনাদের আরেকটু ধারণা দেই। এখানে পিই ক্যান ইনভাইট কোটেশন বাই লেটার, ফ্যাক্স অর ইমেইল, অর্থাৎ কোটেশন আহ্বান করতে পারবে প্রকিউরিং এন্টিটি, কিভাবে লেটার দিতে পারবে, ফ্যাক্স করতে পারবে, ইমেইল করতে পারবে। টাইম ফর প্রিপারেশন নট মোর দ্যান 10 দিন, অর্থাৎ 10 দিনের বেশি আপনার প্রিপারেশনের টাইম দেওয়া যাবে না। কোটেশন ক্যান বি সাবমিটেড ইন সিল্ড ইনভলভ, ফ্যাক্স অর ইমেল। কোটেশন যারা কোটেশন প্রদান করবে তারা কিভাবে পাঠাতে পারবে, ইনভলভের মাধ্যমে পাঠাতে পারবে, ফ্যাক্সের মাধ্যমে পাঠাতে পারবে, ইমেলের মাধ্যমেও পাঠাতে পারবে। আর টিইসি উইল ইভ্যালুয়েট দ্য কোটেশন, অর্থাৎ এখানেও কিন্তু
টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি থাকবে, ওনারা কিন্তু ওই কোটেশনগুলো খুলবে এবং সেগুলোকে ইভ্যালুয়েট করে মতামত দিবে এবং সেই অনুযায়ী কেনাকাটা হবে। ইফ পিই কুডেন্ট রিসিভ 3 রেসপন্সিভ কোটেশন, পিই উইল রিকমেন্ড ফর দি আদার মেথড অর ক্যান্সেল। অর্থাৎ কমপক্ষে কিন্তু 3টা রেসপন্সিভ কোটেশন পেতে হবে। হ্যাঁ, 3টা রেসপন্সিভ কোটেশন যদি না পাওয়া যায় তাহলে কিন্তু এই ক্রয়কারী যিনি উনি কিন্তু এই অন্য কোনো মেথডে ক্রয়ের সুপারিশ করবে কিংবা এটা বাতিল করে দিতে পারবে। এরপর রয়েছে ফর্মস অফ ডিরেক্ট প্রকিউরমেন্ট। কিছু কিছু ক্ষেত্রে সরাসরি টাকা দিয়েই ক্রয় করা যায়। তাহলে ডিরেক্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু আপনার 3টা মানে ভিন্ন ভিন্ন প্রক্রিয়া রয়েছে। একটা হচ্ছে ডিরেক্ট কন্ট্রাক্টিং, অর্থাৎ সরাসরি একজন ব্যক্তির সাথে চুক্তিতে চলে গেলাম যে আপনি আমার এই মাল দিবেন, আমি আপনার এত টাকা দিব। আর একটা হচ্ছে ক্যাশ পারচেজ, অর্থাৎ আমি যে কোনো দোকানে গেলাম, গিয়ে টাকা দিলাম, টাকা দিয়ে মাল কিনে নিয়ে চলে আসলাম। আর একটা হচ্ছে ফোর্স অ্যাকাউন্ট। ওকে, মোট এই 3টা ডিরেক্ট পারচেসিং রয়েছে। তো আমরা একটু ডিরেক্ট কন্ট্রাক্টিংয়ের ক্ষেত্রে একটু ধারণা নিই। ডিরেক্ট কন্ট্রাক্টিংটা কি? অনলি ওয়ান সাপ্লায়ার ওয়ার কন্ট্রাক্টর ওয়ার সাবমিট অ্যান অফার টু সাবমিট অ্যান অফার। যখন মাত্র একজন সাপ্লায়ার বা কন্ট্রাক্টর একটা অফার সাবমিট করবে তখন তার সাথে সরাসরি এই ডিরেক্ট কন্ট্রাক্টিং এই মেথডে ক্রয় করা হয়। তাহলে কি? ক্রিটিক্যাল প্ল্যান্ট কম্পোনেন্টস অ্যাকর্ডিং টু কন্ডিশন প্রেসিডেন্ট। তো এটা হচ্ছে ডিরেক্ট কন্ট্রাক্টিং গেল। ডিরেক্ট কন্ট্রাক্টিংয়ের আরও কিছু পয়েন্ট এখানে রয়েছে। তো আশা করি আপনারা ধারণাটা পেয়েছেন। এই ধারণাটাই আপাতত রাখেন, পরবর্তীতে এই শুধু ডিরেক্ট কন্ট্রাক্টিং নিয়ে একটা আলাদা ক্লাস থাকবে, তখন কিন্তু আপনাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে। এরপর আছে ডিরেক্ট ক্যাশ পারচেজ, অর্থাৎ সরাসরি টাকা দিয়ে যে মাল কেনা, এটাই হচ্ছে ডিরেক্ট ক্যাশ পারচেজ। তো এখানে 2025 সালে যে বিধিটা হয়েছে সেখানে কিন্তু এটার পরিমাণটা বাড়ানো হয়েছে। আগে মাত্র ছিল 25,000, সর্বোচ্চ 25,000 টাকা দিয়ে কেনাকাটা করা যাবে। তাহলে আপনি একটা টেবিল কিনতে চান, টেবিল কি 25,000 টাকায় সুন্দর টেবিল হবে না। সেক্ষেত্রে আগে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়া লাগতো, এখন কিন্তু সেটা 75,000 করে দিয়েছে। অর্থাৎ আপনার 75,000 টাকা পর্যন্ত যে কোনো অফিসিয়াল প্রয়োজনে যে কোনো জিনিস আপনি কিনতে পারবেন। আর এটা হচ্ছে অ্যানুয়াল এগ্রিগেট, অর্থাৎ এক বছরে সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত, 75,000 টাকা করে সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত আপনার এই ক্রয়গুলো আপনি করতে পারবেন এই ডিরেক্ট ক্যাশ পারচেজ এই পদ্ধতিতে। তাহলে এই পদ্ধতিতে মূলত কি, লো ভ্যালু গুডস, যেগুলো কম দাম, অ্যান্ড আর্জেন্ট অ্যান্ড ইসেনশিয়াল সার্ভিস, এবং যেগুলো খুবই জরুরি ইসেনশিয়াল সার্ভিস সেইগুলো ক্রয় করা হয়। আর এক্সাম্পল কোনগুলো? এই যে মেইনটেনেন্স, রিপেয়ার্স, ট্রান্সপোর্টেশন ইত্যাদি ইত্যাদি এইগুলা। আর ফোর্স অ্যাকাউন্ট, এটা হচ্ছে ফোর্স অ্যাকাউন্ট মে বি ইউজড ফর হায়ারিং অফ ডিরেক্ট লেবার। ফোর্স অ্যাকাউন্টটা কি? এটা হচ্ছে হায়ার করা ডিরেক্ট লেবার, মানে কিছু লেবার নিয়ে আসলাম, ফর ডিপার্টমেন্টাল নিড ইন দ্য ভ্যালু অ্যান্ড অ্যানুয়াল অ্যাগ্রিগেট অ্যামাউন্টস ম্যাক্সিমাম 4, মাত্র 4 লাখ পর্যন্ত আপনারা এই ফোর্স অ্যাকাউন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। তো আমরা মনে হয় আলোচনার মোটামুটি সবগুলোই করেছি। তো এরপরেও আরও কিছু রয়েছে, পদ্ধতি রয়েছে, যে সার্ভিস ক্রয়ের ক্ষেত্রে কিছু পদ্ধতি ব্যবহার করা হয়। মেথডস অফ প্রকিউরমেন্ট ফর সার্ভিস, তাহলে এইটা সম্পর্কে আপনাদের নামগুলো একটু বলি। সার্ভিসের ক্ষেত্রে আমরা কোন কোন পদ্ধতি ব্যবহার করি? একটা হচ্ছে QCBS পদ্ধতি, অর্থাৎ কোয়ালিটি অ্যান্ড কস্ট বেসড সিলেকশন। আর একটা রয়েছে সিলেকশন আন্ডার ফিক্সড বাজেট। আর একটা রয়েছে লিস্ট কস্ট সিলেকশন, LCS। আর একটা রয়েছে সিলেকশন বেসড অন কনসালটেন্টস কোয়ালিফিকেশনস বা SBCQ। আর একটা রয়েছে সিলেকশন এবং কমিউনিটি সার্ভিস অর্গানাইজেশন, CSO। সিঙ্গেল সোর্স সিলেকশন, SSS। ডিজাইন কন্টেস্ট, DC। আর একটা রয়েছে সিলেকশন অফ ইন্ডিভিজুয়াল কনসালটেন্টস, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে IC। তাহলে এইগুলোর কিন্তু মানে আপনাকে কিন্তু মানে PE হিসেবে
সবার প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি কোন মেথডে ক্রয় করবেন, আপনার ক্রয়কারী কারা, আপনার ক্রেতা কারা। এই জিনিসগুলো কিন্তু আপনাকে মানে বুদ্ধিমত্তার সাথে আপনাকে বিবেচনায় নিয়ে তারপরে আপনি কোন মেথড অ্যাপ্লাই করবেন সেগুলো কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। এরপরে এখানে আরও কিছু বিষয় রয়েছে। গুডস এবং ওয়ার্কস অ্যান্ড সার্ভিস, এদের মধ্যে ডিফারেন্স দেখানো হয়েছে। নট সো ইম্পর্ট্যান্ট, ডিফারেন্স তো আছেই, আপনারা অলরেডি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ডিফারেন্ট কমিটিস। আমাদের যে পিপিআর বা পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা বিধি, সেখানে কিন্তু অনেকগুলা কমিটির কথা বলা হয়েছে। সেই কমিটিগুলো কি কি? যেমন রুলস নম্বর 9-এ বলা হয়েছে স্পেসিফিকেশন অ্যান্ড অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি বা স্পেক কমিটি, সেটা হচ্ছে রুলস নাম্বার 9-এ। রুলস নাম্বার 10 এবং সেকশন 6 মানে ধারা 6 বলা আছে টেন্ডার ওপেনিং কমিটি বা টিওসি সম্পর্কে। ইভ্যালুয়েশন কমিটি সম্পর্কে বলা হয়েছে রুলস নাম্বার 11-তে এবং সেকশন 7-এ। এরপরে ডিপার্টমেন্ট রিভিউ কমিটি, এটা সম্পর্কে বলা হয়েছে রুলস নাম্বার 18-তে। কন্ট্রাক্ট টার্মিনেশন রিভিউ কমিটি, এটা সম্পর্কে বলা হয়েছে রুলস নাম্বার 17-তে। এনলিস্টমেন্ট কমিটি, এটা সম্পর্কে বলা হয়েছে রুলস নাম্বার 14-তে। ভ্যারিয়েশন অ্যাসেসমেন্ট কমিটি, এটা সম্পর্কে বলা হয়েছে রুলস নাম্বার 15-তে। টেকনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স কমিটি সম্পর্কে বলা হয়েছে রুল নাম্বার 16-তে। আর টেকনিক্যাল সাব কমিটি রয়েছে আরেকটা, যেটা আপনার পিপিআরের মধ্যে বলা হয়েছে। তো এই ছিল আজকের মতো আলোচনা। এর পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।